কিছু মনে করতে পারছেন কি কি পড়াচ্ছেন? সরি, একটু জোরে বলবেন। I'm not going to keep it. বলেন। যারা লাস্ট ক্লাস করেন নাই তাদেরকে আমি জিজ্ঞেস করছি, যারা পড়েছেন তারা আমি জানি এখানে there are so many new faces who didn't attend my class. Only graphics? আর ওখানে অনেকগুলো পয়েন্ট ছিল, activate prior knowledge, very good. তার মানে শুধু স্লাইড নির্ভর হলে হবে না, নিজেরও কিছু নোট লিখতে হয় খাতার মধ্যে, ঠিক আছে? আর আমি কিন্তু এই পিডিএফ এখনো শেয়ারই করছি। I just wanted to check that people will take notes or not. Okay. So these are the strategies we have discussed in the last class, right? Yes, ma'am. Okay. So this is about, I mean, when you are going to start reading, you need to understand and you need to follow some strategies. Okay? Which strategy আমরা follow করব so that our reading comprehension would be better. So I think I said also the definition of the meaning of comprehension. Do you know the meaning of comprehension? Understanding. Understanding very, very what? Important. সত্যি তোমরা না ভুল করতে তোমাদের কনফিডেন্সটা অনেক কম থাকে। ভুল করবো কনফিডেন্টলি ভুল করবো, হ্যাঁ করছি সমস্যা কি, একটু মানুষ মাত্র ভুল করে। তোমাদের কি মনে হয় যে আমরা একেবারে এখানে পারফেক্ট গডেসের দ্বারা থাকি? আমাদের মনে হয় 101টা ভুল আছে, বাট আমরা জানতে খুব কনফিডেন্টলি, আমরা পড়ার খুব কনফিডেন্ট। So confidence is the key to success. Confidence is the first, I don't know, first step to start anything. ঠিক আছে? আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের বাংলাদেশের মানুষের ব্রেন মাশাআল্লাহ অনেক, কিন্তু আমাদের কনফিডেন্সে কেন জানি খুব কম, লো এস্টিম যেটা। ওকে, সো এটা এখন থেকে নার্চার করা উচিত, যাতে ইন্টারভিউতে হ্যাঁ কোন টিচার পড়াইছে নামটাও মিথ্যা করে বললেও কনফিডেন্টলি বলতে, তাহলে অন্তত ওরা একটু ভরকে যাবে। আপনার একটা সুবিধা কি, কনফিডেন্টলি কথা বলে অপর পক্ষ দ্য অপোজিট পারসন উইল বি কনফিউজড, যেহেতু কনফিডেন্টলি বলতেছে ওরে কি আমি আবার কাউন্টার অ্যাটাক করবো, মানে এই জিনিসটা ধরো মাথায়, ঠিক আছে? ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। আই থিঙ্ক আই হ্যাভ অলসো ডিসকাসড দ্য প্রি রিডিং অ্যাক্টিভিটিস। আমরা জেনারেলি সাধারণত যেটা করি, আমাদের ইংলিশ পড়তে কি বলে গেছেন, এইচএসসি এসএসসিতে আমরা ইংলিশ পড়তে পড়তাম না নাকি অটোপাস কেস? সো অটোপাস কেস হলে সমস্যা নাই, পারলে বাসায় গিয়ে ছোটো ভাই বোনদের বইটা একটু দেখে নিই, তাহলে সো ইংলিশ পড়তে আমরা কী করতাম, আমাদের প্যাসেজগুলোর উপরে দেখা যেত গ্লোসারি থাকতো, তারপর হচ্ছে ভিজুয়াল এইডস থাকতো। ভিজুয়াল এইডস মানে কিছু ছবি টবি থাকতো, তাই না? আর মেকিং প্রেডিকশনসটা যে any type of text, whenever you are going to read, you are just having some ideas about that particular title. হ্যাঁ, আমি নিউজ পেপার পড়ার সময় কিন্তু আমি যে কাজটা করি, আমার কি এত সময় থাকে পুরো নিউজ পেপার পড়ার, বাট উই আর জাস্ট লুকিং এট দ্য টাইটেলস, হেডলাইন পড়ে আমরা একটা আইডিয়া করে নিই, একটা প্রেডিকশন করি যে দিস মাস্ট বি ডিসকাসড ইন দ্য টেক্সট, রাইট? আমি অনেক সময় স্কিপও করে ফেলি, কারণ আমি জানি যে আমার এই হেডলাইন, আমার এই নিউজ পড়ে আমি খুব ইনফরমেশন আমি পাবো। আবার কিছু ইনফরমেশন খুবই ইন্ট্রিগিং হয়, কিছু টাইটেল খুবই ইন্ট্রিগিং, ঠিক আছে? ওকে, সো নেক্সট ওয়ান ওয়াজ স্কিমিং। স্কিমিং নিয়ে আমরা হালকা ডিসকাস করেছিলাম। আমাদের জেনারেলি স্কিমিংটা নন ফিকশন বেসড টেক্সটে সবচেয়ে বেশি কাজে লাগে, হ্যাঁ। তবে এটা একেবারে লিটারেচারে মানে ফিকশনে যে কাজে লাগে না তা না, বাট ফিকশনে সামারাইজ করা, স্কিমিং করা একটু টাফ। আপনি অবশ্যই একটা গল্প বলছেন, গল্পের মাঝখানে ঢুকে আপনি হঠাৎ করে বুঝবেন না,
যে কি হয়েছে। আপনার গল্পটা পুরোই একদম স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়ালি আপনার পড়তে হবে। বাট যখন আপনি নন ফিকশন পড়ছেন, নন ফিকশন মানে যেখানে আসলে ইমাজিনেশনের বিষয়টা খুব বেশি থাকে না, ইনফরমেটিভ টেক্সট থাকে সবচেয়ে বেশি। নন ফিকশন পড়েন কখনো, পড়ছেন? নন ফিকশন গুলো কি অ্যাকচুয়ালি? কথা সাহিত্যিকটা যা কোনো মোটিভেশনাল বুকস হতে পারে। আচ্ছা, মোটিভেশনাল বুকসগুলো যেমন নন ফিকশন থাকে, আবার আপনি চাইলে একটা প্রবন্ধ যেগুলো আমরা পড়ি, বাংলা আমরা যেসব প্রবন্ধ পড়ি, সেখানে আসলে মোস্টলি গবেষণামূলক তথ্য থাকে, গবেষণা করে তথ্য পাওয়া যায়। সেই তথ্যগুলো তারা সুন্দর করে এখানে লিখে, এখানে কোনো গল্প নিজের মতো করে ইমাজিনেশন ইউজ করা হয় না, যেটা সত্য সেটাই ফ্যাক্টগুলোই ইউজ করা হয়। Since sometimes non-fictions are called factual books, factual articles, factual journals. Okay, so skimmingটা আমাদের সাধারণত non-fiction factual ম্যাটেরিয়ালে সবচেয়ে বেশি কাজ করে। আচ্ছা, স্কিমিং মানে হচ্ছে আমরা জেনারেলি যেটা করি, নর্মালি একটা টেক্সট পড়লে আমরা যখন স্কিম থ্রু করি, গো থ্রু বা স্কিম থ্রু যেগুলো করি, এই ওয়ার্ডগুলো কখনো শুনেছেন? Are you familiar with these words? আমরা বলি না মাঝে মাঝে যে আচ্ছা একটু গো থ্রু করো। গো থ্রু মানে এই না যে ওয়ান রিড বিটুইন দ্য লাইনস, আমরা জাস্ট কোনো মতে এটা স্কিমিং করে যে কি কি আছে, কি কি ইনফরমেশন আছে দ্রুত করে, যেটা আমরা সাধারণত রিভিশনের ক্ষেত্রেও কিন্তু করি। পরীক্ষার আগে দেখা যায় এত সময় থাকে না, মানে লাইন বাই লাইন পড়া, তখন আমরা একটা রিভাইজ করি। রিভাইজে যেটা করি সেটা কাইন্ড অফ স্কিমিং প্রসেস, যেটাকে আমরা গো থ্রু স্কিম থ্রু করি। ঠিক আছে? ওকে, সো এখন আমরা স্কিমিং এর পরে যেটা যাব সেটা হচ্ছে স্ক্যানিং। ও সরি, হ্যাঁ, স্কিমিং এর এখানে একটা কিছু আইডিয়া আছে যে কিভাবে আসলে করতে হয়। ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু স্কিম। আমরা কি করি, প্রথমে আমরা টাইটেলটা পড়ি। Sure. আগে বলুন। ঠিক আছে? পিছিয়েগুলো বেশি এটা মানে সেকেন্ডটা না এখন এখন না এই পিছন সাইডে গুলো না কিছু না পুরোই অঙ্ক। ঠিক আছে না ওকে, সো নাও ইজ ইট ক্লিয়ার? ইয়েস না পিছনে সবাই দেখতে পাচ্ছে? সো ফার্স্ট অফ অল আমরা যখন স্কিমিং করব তখন আমরা ফার্স্টে আমরা রিড দ্য টাইটেল করব, মানে টাইটেলটা পুরো একটা আইডিয়া নিতে পারবো। নেক্সট হচ্ছে ইউ ক্যান লুক এট দ্য পিকচার্স, বাট অনেক সময় দেখা যায় পিকচার্স থাকে না, সো ইউ ডোন্ট হ্যাভ টু ডু দ্যাট। রিড ইট দ্য ফার্স্ট সেন্টেন্স, রিড ইট দ্য লাস্ট সেন্টেন্স। মানে আপনার সময় খুবই কম। স্কিমিংটা মানে হচ্ছে when you are doing speed reading, যখন আপনি সারাদিন বসে বসে ঘুমায় পড়তেছেন সেটার জন্য না, সেই ধরনের রিডিংয়ের জন্য না। আজকে আপনার এখন 1 ঘন্টার মধ্যে একটা প্যাসেজ পড়ে একটা কিছু সলভ করতে হবে, সেই ক্ষেত্রে আপনার এই স্ট্র্যাটেজিগুলো কাজে লাগবে। So first you need to read the title, then you can look at the pictures. If there are no pictures, no need, just skip it. Read it the first sentence, read it the last sentence. Ask yourself what is this story telling about. নিজেকে জিজ্ঞেস করবেন যে আমি যে প্যাসেজটা পড়ছি ফার্স্ট সেন্টেন্স বললাম, লাস্ট সেন্টেন্স বললাম, have I getting any idea? হ্যাঁ, আমি কিছু কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি কিনা। আর যদি দেখেন যে না তাও হচ্ছে না, তখন আমরা কিছু কোয়েশ্চেন করবো নিজেকে, WH কোয়েশ্চেনগুলো করতে পারি। হোয়াট, when, where, হ্যাঁ, হাউ মাচ, হাউ মেনি। এটা মানে কথা হচ্ছে যে আমার সময়টা কম যেহেতু আমার কিছু অ্যাড্রেস খুঁজে বের করতে হবে। I need to find out the information, মেইন আইডিয়াটা কি। আমার এত সময় লাগে ওয়ান বাই ওয়ান সব ওয়ার্ডগুলো পড়া, ঠিক আছে? সো আর যদি গ্রাফিক অর্গানাইজার্স থাকে, গ্রাফিক অর্গানাইজার্স বলতে এখানে বোঝাচ্ছে যে মেইন আইডিয়ার সাথে সাপোর্টিং ডিটেল থাকে। মনে করেন আমি চাচ্ছি আমি আপনাকে একটা প্যাসেজ দিলাম অ্যাবাউট ডলফিন। সো ডলফিন নিয়ে আমি যদি একটা প্যাসেজ দিই, অবশ্যই শুধু ডলফিন রিলেটেড আমি অনেক কিছু লিখতে পারি। আমি ডলফিনের ফিজিক্যাল একটা ডেসক্রিপশন দিতে পারি, ডলফিনের ফুড হ্যাবিটস নিয়ে একটা ডিসকাশন রাখতে পারি পুরো প্যাসেজের মধ্যে। ডলফিনের আমি ডলফিন থেকে আমি কি কি ম্যানুফ্যাকচার করতে পারি সেটার একটা হতে পারে। ডলফিন ইম্পোর্ট করা যায় না, এক্সপোর্ট করা যায়, এই টাইপের অনেক ধরনের ইনফরমেশন আমি অ্যাড করতে পারি।
সো এটা কিন্তু আমি মুখে বলতেছি, আপনি প্যাসেজ যখন পড়তে যাবেন তখন দেখবেন যে ডলফিন রিলেটেড এরকম সাপোর্টিভ কিছু আইডিয়াস তারপর সেখানে লেখা আছে। সো আপনি ইজিলি আপনি জাস্ট এলিসিট করুন। এলিসিট মানে টেনে বের করা যেতে পারে। Elicit মানে হচ্ছে টেনে বের করা। While you are going through some particular passage, you are actually eliciting the main idea of that passage, gist of the passage. Gist মানে বুঝেন? Gist of the passage. Gist মানে হচ্ছে একদম সামারি, এটা মেইন আইডিয়া। সবগুলো একই সিমিলার। এই gist clear? So this is about skimming. Next one is scanning. Scanning মানে কি? Quick reading, সেটা আমরা skimming এর ক্ষেত্রেও করি, but it's a tip for quick reading. It's a strategy for a quick reading. আচ্ছা, আমরা আমাদের ডেইলি লাইফে স্ক্যানিংটা করি কিন্তু কিভাবে করে জানেন? ক্যান ইউ জাস্ট ভেরি স্ট্রং? স্ক্যানিংটা আমরা ডেইলি লাইফে করি, কারো না কারো করতেই হয় ডেইলি। I will tell you the answer, just try to get strong. Daily life, real life, not in the virtual. Focus on. Good. Anything else? মনে করেন আপনি এখান থেকে নামলেন, নেমে আপনি বাস স্টেশনে বা বাসের এখানে দাঁড়ান। আপনি অবশ্যই র্যান্ডমলি কোনো বাস ধরবেন না, আপনি যে ডেস্টিনেশনে যাবেন সেই ডেস্টিনেশন রিলেটেড বাস ধরবেন। আর যদি মনে করেন যে আমি র্যান্ডমলি বাস ধরবো, তাহলে মানুষ আপনাকে ইরিটেট করবে যে আপনি পড়তে যাবেন না। ঠিক আছে? ফর এক্সাম্পল অ্যানাদার এক্সাম্পল দ্যাট ইজ কমলাপুরে চলে গেছে। কমলাপুরে যাওয়ার পরে অনেকগুলো স্টেশন এক্সপ্রেস যায়। আপনি যাবেন সাপোজ রাজশাহী পদ্মা এক্সপ্রেস যায়, চট্টগ্রামে সুবর্ণ এক্সপ্রেস যায়। তো অবভিয়াসলি আপনি আপনি যাবেন চট্টগ্রাম, অবশ্যই আপনি পদ্মা এক্সপ্রেসের শিডিউল দেখবেন না, আপনি দেখবেন সুবর্ণ এক্সপ্রেসের শিডিউল। এটা কি বলে স্ক্যানিং? কারণ স্ক্যানিং মানে হচ্ছে কুইক রিডিং। আপনার এত সময় নাই, আর আপনি ওখানে ওরকম কোনো মানে এম্পল চাল নিয়ে যান না যে আপনি প্রত্যেকটা এক্সপ্রেসের শিডিউল। আপনার যতটুকু দরকার, যতটুকু ইনফরমেশন দরকার, ইভেন আপনি একটু সকালে গেছেন, অবশ্যই আপনি রাতে শিডিউল দেখবেন না, আপনি সকালে যে ট্রেনগুলো যাচ্ছে সেটা শিডিউল দেখবেন। আবার ঢাকা থেকে আপনি চট্টগ্রামে যাচ্ছেন, ঢাকা টু চট্টগ্রাম দেখবেন, চট্টগ্রাম টু ঢাকা শিডিউল দেখবেন। তো তার মানে কি আস্তে আস্তে কিন্তু ন্যারো ডাউন করছেন, আপনার যে ইম্পর্টেন্স সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এই স্ক্যানিংটা কিন্তু আমাদের মোটামুটি ডেইলি লাইফে হয়। এবং এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিডিং এর মধ্যেই পড়ছে, তাই না? আপনি একটা ট্রেনের শিডিউল দেখেন, আপনি একটা বাসের শিডিউল দেখেন। আরও যদি স্পেসিফিকলি বলে আমি আপনাদের রুটিনটাও যদি দিই, ক্লাসের রুটিনটাও যদি দিই, আপনি অবশ্যই 13 ব্যাচ 14 ব্যাচের রুটিন দেখবেন না, আপনি 15 ব্যাচের রুটিন দেখবেন। সো স্বাভাবিকভাবে আপনার রিডিংটা আলটিমেটলি ন্যারো ডাউন হয়ে যাচ্ছে, মানে আপনার স্পেসিফিক একটা পারপাসের কারণে আপনার একটা ন্যারো ডাউন হয়ে যাচ্ছে। তো স্ক্যানিংটা যখন আমরা নর্মাল রিডিংয়ে পড়ি, মানে আমাদের একাডেমিক রিডিংয়ে পড়ি, তখন কী করি? আপনারা এখন মনে করেন আবার একটু পিছনে প্যাসেজ, মানে এইচএসসিতে আপনাদের প্যাসেজের সাথে কি থাকতো? এমসিকিউ থাকতো, ট্রু ফলস থাকতো, ম্যাচিং থাকতো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতো, রিঅ্যারেঞ্জ থাকতো, যাই থাকতো। এগুলো কি করতেন? আপনাদের আমার মনে হয় না যে আপনাদের এত সময় ছিল পুরো প্যাসেজ পড়া। আপনারা এমসিকিউ একটা কোশ্চেন করতেন, ওই কোশ্চেন দিয়ে টার্গেট করতেন প্যাসেজে, পাওয়া যেতেন, অ্যান্সার ডান। ওই স্ট্র্যাটেজিটা কিন্তু স্ক্যানিং, কিন্তু এটা আপনারা জানতেন না আপনারা স্ক্যানিং করতেছেন। বাট আমরা আসলে এখন ডিপ ডাউন লেভেল থেকে আসছি যে আমাদের আসলে একজন স্টুডেন্টের রিডিং কম্প্রিহেনশন চেক করার ক্ষেত্রে আমরা স্কিমিং আর স্ক্যানিংটা মোস্টলি আমরা চেক করি। স্কিমিংটা কোথায় চেক করি? যখন ওই যেটা সামারি থাকে, ওই সামারিটা পড়লে বুঝতে পারি যে সে এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়ে জোড়াতালি দিচ্ছে নাকি নিজে বুঝে সামারি করেছে।
সো ওটা দেখে আমরা বুঝতে পারি যে ইফ ইউ কুড ডু আ বেটার সামারি অর নট। আর স্ক্যানিং এর ক্ষেত্রে এমসিকিউ যদি 10টার মধ্যে আপনার 5টা ভুল হয়, তার মানে বুঝবো যে আপনি স্ক্যানিং করতে পারেন। ক্লিয়ার? স্ক্যানিং বিষয়টা বুঝতে পেরেছেন? স্ক্যানিংটা আমরা কি করছি, আমরা আসলে উই আর লুকিং ফর আ স্পেসিফিক ইনফরমেশন। এটার যদি ডেফিনেশন জানতে চান, সো দিস উড বি দ্য বেস্ট ডেফিনেশন। লুকিং ফর আ বা লোকেটিং স্পেসিফিক ইনফরমেশন, ফোকাসিং অন লোকেটিং স্পেসিফিক ইনফরমেশন। আপনার এত সময় নাই পুরা রিড বিটুইন দ্য লাইনস। আমি আজকে যদি আপনাকে একটা গল্পের বইতে দিয়ে বললাম যে আচ্ছা পড়ো 3 মাস 4 মাস যতদিন লাগে পড়ো, ওটা কিন্তু এই রিডিং স্ট্র্যাটেজির মধ্যে পড়ে না। ওটা হচ্ছে তোমার হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাস, এক্সট্রা এক্সটেন্সিভ রিডিং এর পারপাস এই ক্ষেত্রে। বাট যখন আমি আপনাকে বলবো যে এই বইটা নিল কালকের মধ্যে এটা শেষ করবে, এবং এখান থেকে তুমি একটা অ্যাসাইনমেন্ট করবে, এই মাল্টিপল কোয়েশ্চেনগুলো অ্যান্সার করবে, প্লাস একটা সামারি দেখবে, তখন দেখবে তোমাদের রিডিং স্পিড কত বাড়ে। ক্লিয়ার? সো তখন ওই স্পিড রিডিং এর সময় you will be needing these two strategies. One is skimming and two is scanning. Clear? আচ্ছা, কেন কথা হচ্ছে এখানে? What happened? কি ব্যাপার? ঠিক আছে? So scanning involves quick eye movements, not necessarily linear and in fashion, in which the eyes wander until the reader finds the piece of information needed. এখন একটা গল্প করি, সেটা হচ্ছে বাংলায় আমরা একটা নর্মাল গল্প বই পড়তে গেলেও দেখা যায় আমরা স্ক্যানিং করি, কারণ আমাদের তো সময় থাকে না। একটা গল্প বই পড়তেছে, আরে কি পড়লাম আগের লাইনটা আবার গিয়ে বুঝি, মানে সামনে আমরা স্কিপ করে ফেলি না। আমরা স্কিপ করি কেন জানেন? কারণ আমাদের বাংলা কম্প্রিহেনশন অনেক ভালো, কারণ ইটস আওয়ার মাদার টাং। কিন্তু ইংলিশে যদি আপনি 2 লাইন স্কিপ করেন, আপনি কিছুই বুঝবেন না যে এটা কি বললো, কি কাহিনী ছিল। বাংলা আমি দেখা যায় উপন্যাস শুরু করলে প্রথম 2 পেজটা আমি খালি একটা দেখে চলে যায়, কারণ আমি জানি হয় গ্রামের একটা বিবরণ দিতেছে, তাহলে কোনো ক্যারেক্টারের বিবরণ দিতেছে, সামথিং ভাবে, যেটা আমার খুব একটা জানা দরকার নেই, বা একটা ওয়ার্ড দেখে বুঝতে পারি যে ক্যারেক্টার এরকম, ক্যারেক্টার সেরকম, দ্যাটস ইট। কিন্তু ইংলিশ যদি আমি এই কাজ করি বা আপনারা যদি করেন, তাহলে দেখবেন যে কিছুই বুঝবেন না। বাট এই স্কিল একসময় আবার ডেভেলপ হয়ে যাবে। এখন আমার ক্ষেত্রে যেটা আমার ইংলিশের বইও দেখা যায়, আমি 2-3 পেজ স্কিপ করলে আমি বুঝে ফেলে আসল কাহিনী কি, মানে ওই যে স্কিমিং প্রসেসটা আমার হয়ে যায়। কিন্তু আপনারা যারা বিগিনিং লেভেলে আছেন, তাদের আবার একটু কষ্ট করে ইউ হ্যাভ টু রিড দ্য বিটুইন দ্য লাইনস। কেন? কারণ আবার আস্তে আস্তে একটা সময় যখন আপনার লেভেলটা ইনক্রিজ হবে, স্ট্যান্ডার্ড একটা লেভেলে চলে যাবে, তখন আর আপনার দেখা যাবে যে ইংলিশ বই বড় বড় অনেক বই আপনি শেষ করে ফেলতেছেন জাস্ট বাই লুকিং ফর স্পেসিফিক ইনফরমেশন, জাস্ট বাই স্কিমিং থ্রু। ঠিক আছে? ক্লিয়ার? কারণ তখন কেন হবে? কারণ আমরা বাংলাতে আমাদের স্কিপ করতে সুবিধা হয়, কারণ বাংলার ভোকাবুলারি আমাদের জানা আছে। হ্যাঁ, আপনাকে যদি আমি একটা হুমায়ুন আহমেদের বই দিই, আপনি খুব দ্রুত শেষ করতে পারবেন, কিন্তু এইরকমই একই টাইপের কাহিনী, একই টাইপের থিমেটিক কাহিনীর উপরে যদি আমি বঙ্কিমের কোনো উপন্যাস দিই, তাহলে দেখবেন আপনাদের একটু সময় লাগবে। কারণ বঙ্কিমের যে ভোকাবুলারি, যে ডিকশন, মাচ মোর অ্যাডভান্স লেভেলের। হুমায়ুন আহমেদ তো খুবই সহজ সরল প্রাঞ্জল ভাষায় উনি বই লিখেছেন, কিন্তু বঙ্কিমের উপন্যাস কখনো পড়েছেন কিনা আমি জানি না। কপাল কুণ্ডলা করলে আপনার নিজের কপালই মাথা চাপবে। হ্যাঁ, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন এই কপাল কুণ্ডলা পড়ে আমার মাথা নষ্ট হয়ে গেছে, কিছুই বুঝি না প্রথমে, কে কারে কি বলতেছে, কোন ক্যারেক্টার, মানে অনেক কিছু। কিন্তু তো নিজেকে আসলে লজ্জা পাইছি যে আসলে আমি তো বাংলা লিখি, কিন্তু আমি তাও একটা বাংলা বই, মানে বাংলা উপন্যাস পড়ে শেষ করতে পারছি না, কারণ তাদের সাধু ভাষা ছিল, তারা আরো অনেক ধরনের অ্যাডভান্স লেভেলের শব্দ নিয়ে ওনারা ইউজ করেছেন। আর হুমায়ুন আহমেদ একদম লোকাল ভাষায় লিখেছেন, মানে লোকাল বলতে আমরা যে সাধারণ আমজনতার মানুষ যে ধরনের ভাষায় কথা বলে, ঠিক সেরকম ভাবে ইউজ করেছে। এই জন্য আমরা ইজিলি ধরতে পারি। আনিসুল হকের বই পড়েন, ইমদাদুল হক মিলনের বই পড়েন, সমুদ্র আসলামের বই পড়েন, দেখবেন যে এদের বই পড়তে আপনার একদিনও লাগবে, শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের বইও অনেক সময় দেখা যায় সময় লাগে, কিছু বই আছে স্পেসিফিক যেখানে অনেক কঠিন শব্দগুচ্ছ ইউজ করেছেন। ওকে, সো আমাদের আসলে বাংলায় যেহেতু আমাদের মাদার টাং, দ্যাটস উই আর নট গেটিং ইন ট্রাবল, বাট ওয়েন ইট কামস টু ইংলিশ ইট অ্যাকচুয়ালি বিকামস ট্রাবলসাম। ওকে, সো নেক্সট হচ্ছে স্ক্যানিংটা আমরা কখন ইউজ করি। স্ক্যানিং আমরা বিভিন্ন কারণে ইউজ করি, ফর লাইক প্রফেশনাল, and scanning is a valuable skill for second language learners to develop, because often they do not require a detailed read of a text.
There are many everyday use for scanning relevant to a purpose such as reading a schedule. Like আমি একটু আগে বলেছি যে আমরা শিডিউল দেখতে গেলে আমাদের স্ক্যানিং করতে হয়। আর স্ক্যানিংটা আসলে খুব ভালো একটা স্কিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নারদের জন্য। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে কোনটা বলেন তো? ইংলিশ। ইংলিশ। ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের একটা পার্থক্য আছে। মানে ল্যাঙ্গুয়েজটা আমরা অনেকভাবে ক্যাটাগরি করি। আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি? আমরা মাদার টাং যদি বলি সেটা বাংলা, ঠিক আছে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ভ্যারি করে। আপনি যদি এখন আপনি কোরিয়াতে আছেন, সেখানে আপনার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ হবে, নট ইংলিশ, ঠিক আছে? তখন ইংলিশ উড বি ইওর ফরেন ল্যাঙ্গুয়েজ। ওখানে কোরিয়ানরা ইংলিশকে ফরেন ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখে, বাট আমাদের এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি কেন? কারণ আমাদের ক্লাসরুমে ইংলিশটা ইউজ করা হয়, দ্যাটস হোয়াই ইটস সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমার যদি বাংলাদেশে এরকম ইংলিশের ডমিনেন্স না থাকতো, তাহলে ইংলিশ উড বি আওয়ার ফরেন ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন এখন শখে ফ্রেঞ্চ শিখি, স্প্যানিশ শিখি, আমাদের ইংলিশ এরকম শখে শিখতে হয়। যেগুলো শখে শিখতে হয় সেগুলো ফরেন ল্যাঙ্গুয়েজ। আপনার শিখতে ইচ্ছে হলে পড়বে, না বলে নেয়। The second language must be learned because due to for official purpose, due to your academic purpose, due to your career purpose. ঠিক আছে? এখন আমরা একটা গেম খেলি। গেম খেলবেন সত্যি? চলেন গেম খেলি। আর কত পড়াশোনা করেন? চলেন খেলাটা করতে। ক্রিকেট খেলতে বলিনি। আচ্ছা, আমি একটু গ্রুপ করি না, গ্রুপ না করলে আমার পক্ষে এটা সম্ভব না। রেড লাইট। পরিবেশের সাথে খাপ খাইয়ে। আচ্ছা, পরিবেশের সাথে খাপ খাওয়া মানে রিডিংয়ের সাথে কিছু, রিডিং রিলেটেড কিছু। ভয় পাওয়ার কিছু নেই, বল কি বুঝছো? পরিবেশের সাথে খাপ খাওয়া মানে বলতে কি বোঝাচ্ছে? যে টপিকে আমরা যে পড়ি মানে অনেক তাড়াতাড়ি পড়ার কারণে আপনার যে টপিকে মানে ওই যে টপিকটা নিয়ে বলছে ওইটা কি তাড়াতাড়ি বোঝা যায়। Ready? Sir? বলেন কি বলছেন? No, you have to actually, you have to participate. It's a part of it. কি বলছেন? বলতে কি বলছেন? Passage দেখি। ইংলিশে কি এখানে? Passage লিখেছি। Very essential skill for any environment. Any environment, are you sure? আচ্ছা। ম্যাডামের মধ্যে very good. Thank you. Relax.
রেড লাইট স্যার silent please তারপর silent না না ওকে বলছি যদি কোনো গল্প বা স্টোরি তার সব খুঁটিনাটি জানতে হয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যবহার করছে আর যদি স্কিমিং আকারে স্ক্যানিং স্ক্যানিং আকারে করতে হয় তাহলে এটা অন্যরকম ফাস্টে করতে হবে। আচ্ছা স্পিডে করতে হবে তাই তো ওকে গ্রিন লাইট red light stop force কি বুঝলেন কিসের বুঝো নাই যেটা বুঝো নেই বলো দেখে দেখে তো করতে পারছো বলো methods আছে এখানে did they mention about methods any methods কোনো মেথড কি পেয়েছেন আচ্ছা আর এখানে কংগ্রেস বলো very good very good green light red light বলো আচ্ছা এই মেথডের নাম কি চাঙ্কিং রাইট চাঙ্কিং চাঙ্কিং মানে হচ্ছে Skip করা। চাঙ্কিং ব্লক করে বলো আমরা বলি না চাঙ্ক অফ আ টেক্সট চাঙ্ক অফ আ টেক্সট টেক্সটের অল্প অংশ এটাকে আমরা অংশ করে বলি ঠিক আছে ব্লক অক্ষর বা শব্দ বা ফ্রেজ যেটা ঠিক আছে গ্রিন লাইট
রেড লাইট ওই গ্রুপের ম্যাডামদের মধ্যে ওই যে ইয়েলো কালারের যে ড্রেস পরেছে বসে বল কি করেছো বল তো এইটুকুই করেছো আর বাকি করো নাই ওকে আর এই গ্রুপের ফ্রম দিস গ্রুপ এটা হচ্ছে মানে যারা স্কিল ট্রেডার তারা হচ্ছে গ্লোবাল গ্রুপ পার্ট পড়ে যায় আর কিছু কিছু মানে অল্প সংখ্যক আছে যারা পড়ে যায় কিন্তু প্রিভিয়াস অর্থাৎ আবার পুনরায় ব্যাক করে পড়ে বেঁধে যায় তাদের আচ্ছা ফ্রম দ্যাট গ্রুপ একটা স্কিল রিডার হচ্ছে সবগুলো ব্লকের প্রত্যেকটা ওয়ার্ড পড়ার ট্রাই করে বাট নরমালি হচ্ছে যারা স্কিল না তারা হচ্ছে পড়তে থাকে বাট মানে পুরোটা ব্লক পড়ে না they do not stop for okay green light